আসসালামু আলাইকুম। যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। ডিজিএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ তিনি নিজেকে পুত পবিত্র করার জন্য সব দায়ভার সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, জেনারেল আজিজ এবং এস.এম. শফিউল্লাহ সহ শেখ হাসিনা এবং তার দোসরদের উপর চালিয়েছেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে তার আসলে কোনো দোষ নাই, তিনি একেবারেই স্বচ্ছ একজন সুন্দর স্বাভাবিক মানুষ। কারণ তিনি 2007 থেকে 2010 এই সময়কাল এবং 2011 থেকে 2013 এই দুটি সময়কালে ডিজিএফ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই দুটি সময় যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, এই সময়কালে বাংলাদেশের অনেক কিছু ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য যদি দুটি বিষয় বলি, একটি হচ্ছে বিডিআর বিদ্রোহ এবং বিডিআরে যেই অসংখ্য প্রায় 57 জন, কেউ বলেন 71 জন সেনা অফিসার নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন, শহীদ হয়েছেন। সেই সময়কালে কিন্তু তিনি ডিজিএফ এর প্রধান ছিলেন। আর অন্যদিকে বিএনপির নেতা সাবেক যিনি সংসদ সদস্য ইলিয়াস আলী, তাকে যে গুম করা হয়েছে সেই সময়ও কিন্তু তিনি ডিজিএফ এর প্রধান ছিলেন। তবে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে ডিজিএফ এর আপনি প্রধান যখন ছিলেন তখন বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, সেই বিষয়টিকে আপনি জানতেন? সেই তার প্রশ্নের প্রত্যুত্তরে তিনি বলেছেন যে না, আমি শুনেছি। একজন ডিজিএফ এর প্রধান যখন থাকেন তিনি শুনেছেন, তিনি এই বিষয়টি আসলে জানেন না। তো এটা আসলে অত্যন্ত হাস্যকর একটি বিষয়। কারণ আমরা জানি অন্তত পক্ষে যে এই যে আয়নাগর থেকে শুরু করে গুম খুন যা হয়েছে এটি কিন্তু ডিজিএফ এর তত্ত্বাবধানে হয়েছে এবং গোয়েন্দা যত রিপোর্ট এবং এই ডিজিএফ এর মাধ্যমে কিন্তু ধরে নিয়ে গিয়ে গুম খুন হত্যা সব কিছু তারাই করেছেন। অন্যদিকে যে বিডিআর বিদ্রোহ, সেই বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে কি আপনি কি এই যে বিডিআর বিদ্রোহ যে আগে থেকে আপনাদের কাছে কোনো নিউজ ছিল কিনা? সে বলেছেন যে না, আমরা এরকম একটি খবর পেয়েছি এবং যে লিফলেট বিতরণ হচ্ছে সেই খবরটিও পেয়েছি, কিন্তু তার আসলে সেরকম কিছু করার ছিল না। কারণ সেই সময় ইকবাল করিম ভূঁইয়া সেনাবাহিনীর প্রধান ছিলেন, তারপর জেনারেল আজিজ ছিলেন, তার সেনাবাহিনীর প্রধান হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ তিনি ভালো কাজ করতে পারে নাই। এই জন্য পরবর্তীতে তাকে সরিয়ে দিয়ে আজিজকে বসানো হলো। আজিজ 2018 সালের নির্বাচনে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই যে 18 যে নির্বাচন হয়েছে, 14 যে নির্বাচন হয়েছে, সেই সময়কালে এই বিগত দিনের যারা সেনাপ্রধান আছেন তাদের সব দায় দায়িত্ব। কিন্তু তিনি ডিজিএফ এর প্রধান ছিলেন যে সময়কালে, সেই সময়কালে যে দুটি অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড বাংলাদেশে হয়ে গিয়েছে, গুরুত্বপূর্ণ হত্যাযোগ্য বাংলাদেশে হয়ে গিয়েছে, সেই বিষয়টি তিনি মোটামুটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে হাসিনার অবৈধ কর্মকাণ্ডের তিনি ছিলেন অন্যতম হোতা এবং তিনি সেই কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করার জন্য, এই যে সেনা বাহিনীদেরকে হত্যা করার জন্য, এই যে বিডিআরে যে হত্যাযোগ্যটা হলো সেই হত্যাযোগ্যটা নির্বিঘ্নভাবে হতে দেওয়ার জন্য তিনিও কিন্তু অন্যতম দায়ী। কারণ তিনি যেহেতু ডিজিএফ এর প্রধান ছিলেন, সকল নিউজ তার কাছে আসার কথা এবং বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা। তিনি বলেন যে তার কাছে এরকম কোনো তথ্য ছিল না যে সেইখানে গোলাগুলি হবে। তিনি জানতে পেরেছেন যে ওই যে ডাল ভাত অপারেশন এইসব নিয়ে একটি লিফলেট বিতরিত হয়েছে, সেই লিফলেটটি তিনি দেখেছেন, সেটা পড়েছেন, সেটা সম্বন্ধেই তিনি কথাবার্তা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি ডিজিএফআই কোনো তথ্য নাই জেনে থাকে, তাহলে ডিজিএফআই আসলে বাংলাদেশের দরকার কি? আসলেও কোনো দরকার আছে এরকম একটি সংস্থা, যে সংস্থাটি বাংলাদেশের গুম খুন হত্যাযজ্ঞের একটি কলঙ্কজনক অধ্যায়ের একটি পার্টনারশিপ গ্রহণ করে রেখেছেন এই ডিজিএফআই? তো তাদেরকে আসলে বাংলাদেশে দরকার নাই। আর আমার যেটা মনে হচ্ছে যে এই যে শেখ মামুন খালেদ, তিনি নানাবিধ কথাবার্তা বলে, নানাবিধ যুক্তিতর্ক দেখিয়ে তার সময়কালে ঘটে যাওয়া নির্মম বিডিআর যে হত্যাযোগ্য এবং ইলিয়াস আলীকে যে গুম করে নিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলোকে তিনি
খণ্ডন অন্যভাবে করে তার যে বর্তমান সময়ের যে অবস্থান সেটাকে পরিষ্কার করে তিনি বাংলাদেশে মানে আইনের আওতায় না এসে তিনি মানে সেভে থাকার চেষ্টা করেছেন। তবে আমার যেটা আহ্বান থাকবে যে সাবেক এই যে ডিজিএফআইয়ের প্রধান শেখ মাসুদ খালেদ, তাকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিয়ে তাকে রিমান্ডে নিলে সেই সময় বিডিআর হত্যাকাণ্ডের যত খবর আছে সেটা বেরিয়ে আসবে এবং শেখ হাসিনা কীভাবে তাকে অবৈধ হত্যাযোগ্য বা গুম খুনের যেই হুকুমগুলো দিতেন সেটা যেমন বেরিয়ে আসবে, ঠিক তেমনইভাবে 2007 সাল থেকে 2013 সাল পর্যন্ত এই সময়কালে যত গুম খুন হয়েছে সব কিছুর জন্য তাকে দায়ী করে তার বিরুদ্ধে মামলা করা উচিত। কারণ তা না হলে তিনি ওই যে ইকবাল করিমের বিরুদ্ধে অথবা আজিজের বিরুদ্ধে অথবা শফিউল্লাহর বিরুদ্ধে তারা তো অপকর্ম করেছেন। তারা একজনে 14 সালে, একজন 18 সালে, একজন 24-23 সালে এই যে অবৈধ যে নির্বাচন এগুলো করে তারা রাষ্ট্র ক্ষমতায় এই শেখ হাসিনাকে টিকে রাখার মানে চূড়ান্ত বন্দোবস্ত করেছিলেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি অন্ততপক্ষে তাদের দায় আছে ঠিকই, কিন্তু ডিজিএফ এর প্রধান থেকে তিনি যদি তার যেই কাজ সেটা ঠিকমতো না করতে পারেন, তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ না থাকে, তাহলে সেই যে তথ্য প্রমাণ নাই তার তথ্য প্রমাণ না থাকার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তাহলে তিনি তার কাজে অবহেলা করেছেন এক, আর তা না হলে এই যে বিডিআর হত্যাকাণ্ডে প্রায় 57 জন সেনা অফিসার যে হত্যার শিকার হলেন, এই জায়গায় শেখ হাসিনা যাওয়ার কথা বিডিআর দরবার হলে, সেই দরবার হলে যে শেখ হাসিনা গেলেন না, কার ডিক্লারেশনে তিনি গেলেন না, কে শেখ হাসিনাকে তথ্য সরবরাহ করেছে? আমরা যতটুকু জানি যে ডিজিএফ এর প্রধান হিসেবে শেখ মামুন এই যে খালেদ লেফটেন্যান্ট জেনারেল, তিনি কিন্তু শেখ হাসিনাকে তথ্য সরবরাহ করেছিলেন। সুতরাং সেই জায়গা থেকে এই ডিজিএফ এর প্রধান শেখ মামুন খালেদ তিনি কিন্তু তার যেই মানে দায়িত্ব সেটা তিনি এড়াতে পারেন না। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যত তাড়াতাড়ি সম্ভব এই মামুন খালেদকে আইনের আওতায় আনা উচিত, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং তাকে গ্রেপ্তার করলে কিভাবে চৌধুরী ইলিয়াস আলীকে কে নিয়ে গিয়েছে, কি কর্মকাণ্ড করেছে, সেই সময়ের যত গুম খুন আয়নাগরের যে আবিষ্কার সেটা কিভাবে হয়েছে সব কিছু কিন্তু বেরিয়ে আসবে। সুতরাং আমি আশা করি যে সরকার অন্ততপক্ষে এই 2007 সাল থেকে 2013 সাল পর্যন্ত ডিজিএফ এর প্রধান হিসেবে থাকা লেফটেন্যান্ট জেনারেল শেখ মাসুদ খালেদকে আইনের আওতায় এনে যথাযুক্ত যদি রিমান্ড নেওয়া যায়, তদন্ত করা যায়, তাহলে অনেক তথ্য বেরিয়ে আসবে। সুতরাং সেই জায়গায় বর্তমান ক্ষমতাসীন সরকার যত তাড়াতাড়ি শীঘ্রই সম্ভব পারা যায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আশাবাদ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।